দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতেছিলাম যে বইটা আসলে আর ম্যাক্সিমাম 2টা সেশন, আজকের সেশন এবং 8টা সেশন ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আগামী শুক্রবার অবশ্য আমি ঢাকায় থাকবো না, ওই দিন আপনারা বসে একটু চিটচ্যাট করেন। না, আগামী শুক্রবার আমি ইনশাআল্লাহ একটু বাইরে থাকবো, ঢাকার বাইরে থাকবো, জাস্ট ফর 2 days। তো ওই দিন হবে না, তারপরে হয়তো 2 সপ্তাহ বড় জোর লাগতে পারে আর কি। ইনশাআল্লাহ তার ভিতরে শেষ হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে আর কি। আমরা পড়তেছিলাম যে কনক্লুশনে 6টা পয়েন্ট পড়ছি, 7 নম্বর পয়েন্ট থেকে ইনশাআল্লাহ এখন পড়বো। সারাটা বই পড়লাম আমরা, বড় একটা বই, শেষ কি 6 নম্বরটা আমরা শেষ করছিলাম গতদিন। 7 নম্বর পয়েন্টটা মানে কনক্লুশনের পয়েন্ট, যেটা এক্সট্রিমিজম হ্যাজ ইন্টেলেকচুয়াল রুটস দ্যাট আর exemplified in 2 facets। এগুলার আছে মানে রুট বলতে আপনি চাইলে শেকড়, যেটাকে আমরা বলি একদম শেকড় আক্ষরিক অর্থেই তাই, এগুলো অনেক পিছনে চলে যাবে। অনেক পেছনে গিয়ে দেখবে যে আজকের এক্সট্রিমিস্টরা যা বলতেছে, অনেক আগে 1400 বছরের আগের এক্সট্রিমিস্টরা একই ধরনের কথা বলতো, এই হিসাবে রুটটা বলতেছেন। দ্য কমপ্লেক্সিটি, 2টা পয়েন্ট করছেন এখানে। এক নম্বর হচ্ছে দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ভিউ অ্যান্ড অপশনস। This appears in the issue of al-hakimiyya। হাকিমিয়া কথাটা আপনার শুনছেন কিনা যায় না, হাকিমিয়া কথাটা নিয়ে কিন্তু পৃথিবীতে সমস্ত গন্ডগোল। যত আইএস বলেন, আপনার কি বলে আল কায়দা বলেন, এন্ড আমাদের মেইন স্ট্রিম আলেম বলেন, মানে সমস্ত বিতর্কটা কিন্তু এই হাকিমিয়া কথাটাকে ঘিরে। অথচ হাকিমিয়া মানে কি, যে মানে আল্লাহর ল এন্ড মোড অফ গভর্নমেন্ট কি হবে, লটা কি হবে, মোড অফ গভর্নমেন্ট কিভাবে শাসিত হবে একটা দেশ। Contemporary extremism may be traced back to the dispute that occurred over the issue and over that issue, মানে হাকিমিয়া কিভাবে হবে, and to a mistaken understanding হবে of that issue, as well as the fact that ruling by other than what Allah revealed had become commonplace in the Muslim lands। কোথায় যাবে এটা ফিরে, এটা নিয়ে অনেক বছর আগের থেকে যে শুরু হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে। ওনাকে প্রথম জিজ্ঞেস করছে, আপনি কি জামাতুল মুসলিমিন, এই কি বলে, আপনি কি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিন নাকি আপনি আমিরুল মুমিন কি না? যদি আমিরুল মুমিনিন হন তাহলে আপনার হাসান একটু সরে বসেন, একটু এদিক সেদিক করে বসেন। হ্যাঁ, যদি আমিরুল মুমিনিন হন তাহলে আপনি কেন আরবিট্রেশনে যাবেন? আপনি অন্যের সাথে আপনার সমঝোতা করার কি দরকার? আপনি যেটা বলছেন এটা ফাইনাল। কথাটা শুনতে খুব সুন্দর শোনায়, কিন্তু এইটারই পদ্ধতি তাকে তারা কাফের ফতোয়া দিল, তাকে এবং ইবনে আব্বাসকে। তো কিভাবে শাসিত হবে, এবং একটা সময় ধরেন ইনফ্যাক্ট প্রথম 2জন খলিফাই রিয়েলি যদি আইডিয়াল মনে করেন যে আইডিয়ালি কি চলা উচিত ছিল, প্রথম 2জন খলিফারটাই আসবে। তারপরেও আল্লাহ রসুলের কথা অনুযায়ী বা আমাদের বিশ্বাস অনুযায়ী, অথবা মানে আপনি যদি মিনিমামই দেখেন, নিয়ত ধরেন বা অন্য ধরেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা পারফেক্ট, আলহামদুলিল্লাহ পারফেক্ট মুসলিম ছিলেন, পারফেক্ট সাহাবী ছিলেন এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তাদের নিজেদের ভিতরে কোনো ফ্ল ছিল না, কিন্তু ততদিনে আপনার স্ট্রাকচারটা বড়, মানে দুনিয়া ইসলামের সাম্রাজ্যটা অনেক বড় হয়ে গেছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে মানুষজন যারা ইসলামে আসছে তাদের ইমানের লেভেল অনেক কমে গেছে, যেটা আলী রাদিয়াল্লাহু আনহু অন্যভাবে বলছেন। ওনাকে যখন জিজ্ঞেস করছে তোমার সময় এত প্রবলেম কেন, ওমর আর আবু বকরের সময় তো এত প্রবলেম ছিল না, কেউ একজন টিজ করে বলছে আর কি। উনি বলছেন যে ওমর আবু বকরের আমরা ছিলাম, আমি এবং ওসমানের মতো মানুষরা তাদের ছিল, অ্যাডভাইজার ছিল, আর আমার মতো মানুষের অ্যাডভাইজার তুমি, এই জন্য এত সমস্যা আর কি। যে বলছিল তাকে বলছিলেন, কথাটা ঠিক, কিন্তু ডিপ্লিট করে গেছে, মানে কোয়ালিটি, জেনারেল কোয়ালিটি অফ দ্য মুসলিমস ডিপ্লিট করে গেছে, কমে গেছে বা আপনার উইক হয়ে গেছে, সেই জন্য সমস্যা শুরু হয়েছে। এটা ঠিক। তো তারপরে যখন মুসলিম ল্যান্ডগুলো আস্তে আস্তে যখন দেখা গেল আল্লাহর আইন দিয়ে শাসন করাটা নাই বা চলে যাচ্ছে, তখন থেকে এই স্ট্রাগলটা শুরু হয়েছে। কিন্তু এটা সম্বন্ধে কিন্তু প্রেডিকশন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যেখানে বলছেন যে প্রথম ইসলাম থেকে যাবে, খুলেই রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, যে ইসলাম থেকে প্রথম বাইর হয়ে যাবে হচ্ছে আল্লাহর আইন দিয়ে শাসন করা, আর লাস্ট টিকে থাকবে হচ্ছে নামাজ, সালাত। তো সুতরাং আল্লাহ রাসূল জানতেন বা তাকে জানানো হয়েছে যে আল্লাহর আইন দিয়ে শাসন কিন্তু হবে না, পার্টলি হবে পার্টলি হবে না। দেখুন এখন আমরা যেটা বলি যে শিয়া সুন্নিকে যেহেতু আমরা এক করে দেখি না, সুতরাং শিয়ারা কি করলো এটা আমাদের ধর্তব্যের ব্যাপার না। তাহলে তারপরে যে ওয়ার্ল্ডটা থাকে, মুসলিম ওয়ার্ল্ডটা থাকে, সেটাতে ক্লোজ টু হচ্ছে সৌদি আরবে, কিন্তু সেখানে অনেক ফ্লো আছে, অনেক ফ্লো আছে, আপনি ধরতে যান অনেক ফ্লো আছে, যেটা এটার যারা মানে সৌদি আরবকে যারা বিরোধিতা করেন তারা ধরে থাকেন। কিন্তু বুঝতে হবে যে ওই ফ্লোটাও অ্যাকসেপ্টেবল কিনা, ওইটা আমরা সুন্নাহ থেকে জানবো, রাসূলের কথা থেকে জানবো। বা এই যে এরপরে যারা আসছেন মানে
প্রথম ইমাম থেকে শুরু করে বা 4 জন ইমাম যে ছিলেন তাদের প্রত্যেকের সময় বলতে গেলে অত্যাচারী শাসকের ছিল, অত্যাচারী শাসক বা এমন শাসক যে আইডিয়াল না বা যে রিয়েলি আল্লাহর মতো করে পৃথিবীকে চালাচ্ছে না বা চালাচ্ছে না। কিন্তু আমরা দেখি যে এই ইমামরা কি করছেন, তাদেরকে কিন্তু তাদের এগেন্সে বিদ্রোহ করেন নাই, তাদেরকে অমুসলিম বলেন নাই, তাদেরকে খেদান নাই, তাদের গদি নিয়ে টানাটানি করেন নাই। আমরা দেখবো যে বরং উল্টাটা, তাদের এইটাই ছিল যে গদি তোমারই থাক কিন্তু তুমি ভালো হয়ে যাও, তোমার গদি তোমারই থাক তুমি ভালো হয়ে যাও, এবং তোমাকে তথাপি আমি আমির মানি। প্রত্যেকের কিন্তু এই ট্রেন্ডটাই ছিল, তুমি সবকিছু করতেছো ইয়ার তোমাকে কিন্তু আমি আমির মানতেছি স্টিল। তো এইটার পরবর্তীতে দেখা গেছে যে এটা ধরেন আবার ঘুরে ঘুরে আসছে, যেভাবে নাহরাওয়ানের খাওয়ারিজ যারা তারা যেভাবে করছে, ঘুরে ঘুরে আবার মানুষরা আসছে, তারা আবার অস্ত্র ধরছে, তারা আবার কি করছে, আবার পরাজিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি চলতেছে। এখন 2 নম্বর বলতেছেন দ্য মেথোডোলজি দ্যাট দ্য এক্সট্রিমিস্ট ইউজ টু কাম টু দেয়ার কনক্লুশনস in another ideological route of extremism, মানে it was shown that their approach was confused and distorted, hence leading to distorted conclusion. তখন এবং এখনো যে সমস্ত কনক্লুশন গুলো তারা নিছেন সেগুলাতে দেখেন একটা জিনিস আমি বলি যে প্রবলেমগুলো কিন্তু প্রবলেমের ব্যাপারে কিন্তু মোটামুটি দ্বিমত পাবেন না আপনি। ধরেন কথার কথা, এখন খিলাফা নাই বা আল্লাহর আইনকে মানুষে পুষে না বা পাত্তা দেয় না, এই প্রবলেমগুলো কিন্তু ঠিক আছে, এগুলো সবাই আমরা অ্যাকনোলেজ করতেছি। কিন্তু করণীয় কি, সেখানে গিয়ে কিন্তু তফাৎটা হচ্ছে। এবং করণীয় কি সেটা যদি আমরা একটু সাহাবীদের দিকে দেখতাম, একটু তাবেঈদের দিকে দেখতাম, অথবা ইমামদের দিকে দেখতাম, 4 ইমাম যাদেরকে নিয়ে যাদের ফলোয়ার ধরেন পৃথিবীর 90% মুসলিম হয়তো তাদের ফলোয়ার বা 95% মুসলিম, মানে পার্টিকুলার একজন ইমাম ফলো করেন এরকম মুসলিমের সংখ্যা কত হবে? 5% হবে বেশি হলে। আমরা নিজেদের দিয়ে বুঝি যে আমরা সমাজে কতটুকু, আমরা 0.1% না, বাংলাদেশের সমাজে 0.1% না যারা মানে ধরেন সত্যের উপর ভিত্তি করে ফলো করতে চায়, ব্লাইন্ডলি কাউকে ফলো করতে চায় না। কিন্তু দুনিয়ার মুসলিম জনসংখ্যা কি দেখবেন আপনি? 90% বা 95% দেখবেন যে হয়তো কোনো না কোনো ইমামকে ফলো করছে। কিন্তু তারপরে দেখবেন যে এই ব্যাপারে গিয়ে কিন্তু তারা তাদের ইমামদের নিচ্ছে না, এক্সাম্পলটা নিচ্ছে না যে তারা কি করছেন। তারা কি কখনো দাঁড়ায় বলছেন যে তোমার হটাই দিতে চাই, তুমি চলে যাও? এটা কিন্তু বলেন নাই। আব্দুল জাহাঙ্গীর এই কথাগুলোই তার ইসলামের নামে জঙ্গিবাদ বইটাতে বলছেন, কিন্তু ওনার বইটা একটু মানে টিংড বলে না, মানে বিবর্ণ হয়ে গেছে। কেন? উনি ডেমোক্রেসি সম্বন্ধে একটু কথা বলছেন, যে কথাগুলা 100% ঠিক না, বা যে কথাগুলা ঢালাওভাবে ওইভাবে না বলে একটু খুলে বা একটু এক্সপ্লেন করে বলা দরকার ছিল। হয়তো মানে একটু সিম্পল হয়ে গেছে, ওভার সিম্পলিফাইড হয়ে গেছে। উনি ডেমোক্রেসি এবং মানে ইকে অলমোস্ট ইসলামিক বলছেন আর কি, ওইখানে এরকম একটা ল্যাঙ্গুয়েজ আসছে ওনার কোথাও, আমি পড়ছি বইটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো যেই জন্য এটা ওভার সিম্পলিফাইড হয়ে গেছে, এটাকে আর একটু করলে হয়তো জিনিসটা ঠিক থাকতো। যে ডেমোক্রেসি অ্যাজ এ ইজম যদি আমরা বলি, বা একটা তন্ত্র যদি বলি হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে বলি, গণতন্ত্র যেটা, তাহলে তো এটার সাথে ইসলাম এগ্রি করতে পারে না। কিন্তু ডেমোক্রেসি মানে যদি শুধু এইটুকু বলি যে মানুষের মতামত যাচাই, তাহলে ইসলামের সাথে কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটাকে একটা না করতাম, ইজম হিসাবে না বলে বলতাম যে জাস্ট ভোটাভুটি একটা মানুষের মতামত যাচাইয়ের একটা পদ্ধতি, এটাতে আমরা মতামত যাচাই কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন ইজম হিসাবে আপনি বললেন, ইজম বলতে একটা রিলিজিয়ান হিসেবে বললেন, বা একটা কি বলবো, একটা তন্ত্র যেটাকে আমরা বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, সেই হিসাবে যখন বললেন তখনই সমস্যা হয়ে গেল। ভোটাভুটিতে কিন্তু আসলে অনেকে এখানে কনফিউজ করে ফেলে, ভোটাভুটিতে কিন্তু ইসলামের সমস্যা নাই। কারণ যে 6 জনের একটা কমিটি করে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা কিন্তু মদিনার ঘরে ঘরে গিয়ে মানুষকে জিজ্ঞেস করছে যে কাকে তোমরা যোগ্য মনে করো, কার ব্যাপারে, এর ব্যাপারে কি মত, ওর ব্যাপারে কি মত, এবার মতামত যাচাই করে কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ উনি শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন। এইটাও এক ধরনের মত যাচাই, কিন্তু এটা কিন্তু সমস্যা ছিল না। কিন্তু সমস্যা হয়ে গেল যখন আপনি বলতেছেন 51% মানুষ যদি বলে সেটাই ল, অথবা সেটাই ভ্যালিড, সেটাই থাকবে, আর বাকি সব চলে যাবে, ইভেন আল্লাহর কথা চলে যাবে, এখানে সমস্যা হয়ে যাচ্ছে। তো বোঝার ব্যাপার আছে এখানে। যাই হোক, তো এরপরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট হচ্ছে there are also psychological roots for extremism. These roots also have 2 aspects. একটা বললেন যে ইন্টেলেকচুয়াল রুট আছে। আপনি লিটারেচারগুলো কোত্থেকে নিচ্ছেন, আপনি দেখতেছেন অত শতাব্দীতে আমাকে এরকম কথা বলছেন, আপনি এটা পড়লেন, হ্যাঁ কথাটা হচ্ছে কি মনে হচ্ছে, and then you follow that. এই হিসাবে রুট আর বংশধর হিসাবে আমরা দেখবো রুট নাই। আগের দিনে আমরা বলছি বংশধর হিসাবে কিন্তু আজকে ঢাকার রাস্তায় যে
এরকম করতেছে, সে ওই কোন একজন ইসের বংশধর, এমন কোনো কথা নাই। আর বংশের জন্য সে করতেছে সেটাও ঠিক না। কিন্তু ইন্টেলেকচুয়াল রুটও আছে, আবার আমি দেখবো যে অন্য রুটও আছে, যে ইসের রুট আপনার মানে ধরেন প্রথমটা পড়লাম ইন্টেলেকচুয়াল, এবং যেখানে সাইকোলজিক্যাল রুট, মানে সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক এটা কি হবে, সিমিলার সিচুয়েশন যখন আসছে ওই সময় যে সিচুয়েশনে তারা যেভাবে রিয়েক্ট করছে, সিমিলার সিচুয়েশন আবার যখন আসছে তখন আবার সেই একই ধরনের রিয়েকশন দেখাচ্ছে বা একই ধরনের এটা ভাবতেছে। তো এখানে বলতেছেন যে রিয়েকশন অকার্ড। প্রথমে বুঝবো যে এক্সট্রিমিজম কিন্তু অলওয়েজ এ রিয়েকশন, অ্যাকশন না। কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবার এটা রাষ্ট্রযন্ত্রদের বোঝা উচিত, যদি তারা রিয়েলি সকল দেশে, সকল মুসলিম দেশের রাষ্ট্রযন্ত্রের বোঝা উচিত, যদি তারা রিয়েলি এক্সট্রিমিজম না চায় তাহলে যে অ্যাকশন করলে ওই রিয়েকশন হবে সেই অ্যাকশনটা করা উচিত না। এবং সেটার একটা হচ্ছে প্রসিকিউশন। আমি আবার দেখলাম সৈয়দ কুতুবের এটা, উনি কিন্তু একদম জাস্ট সাধারণ মানুষ ছিলেন, সাদামাটা মানুষ ছিলেন, আনটিল দে পুশড হিম টু দ্য এজ। তাকে যে অত্যাচার করছে জেলে ঢুকায়, এন্ড দেন হি স্টার্টেড বিকামিং রেডিকালাইজড, যেটাকে আমরা বলি। আনোয়ার আলী কিন্তু সেম। আনোয়ার আলী সেপ্টেম্বর 11 এর পরেও ইউএসএ তে থেকে এই এক্সট্রিমিজমের এগেইনস্টে কথা বলছে। দেখলাম ওই একটা পিবিএস এর একটা ডকুমেন্টারিতে আসলো, এটা তারা আর কি ই করছে, পিবিএস এর সিএনএন এর, সরি, ওয়াই ডু দে হেট আস, এরকম নামের একটা সিএনএন এর একটা ডকুমেন্টারি সেদিন দেখলাম। না না, 9/11 বহু আগে মারা গেছে। কিন্তু এই যে রেডিকালাইজেশন যেটা আনোয়ার আলীকেরই হোক অথবা সৈয়দ কুতুবেরই হোক, এগুলো কিন্তু রিয়েকশন, এগুলো অ্যাকশন না। কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। সুতরাং সত্যি যদি কেউ চায় যে এক্সট্রিমিজম প্রচারিত না হোক, তার উচিত অ্যাকশনটা ঠিক করা। যেমন আমেরিকানরা যদি সত্যিই চাইতো তাটা, সেটা উচিত ছিল কি ইন্টারভেনশন বন্ধ করে দেওয়া। জাস্ট তারা ডিক্লেয়ার করতো যে ওকে, উই হ্যাভ গট নাথিং টু ডু উইথ মিডল ইস্ট। কেবলমাত্র যদি কেউ আমাদেরকে ডাকে, জনগণ যদি ডাকে, সকল যেটা নিয়ে তারা ব্যাংক করে, তারা তো নিজেদের জনগণের কণ্ঠ বলে, মিডল ইস্টের জনগণ যদি আমাদের তাদের ওয়েলফেয়ারের জন্য কখনো ডাকে, সাহায্যের জন্য ডাকে, প্রোটেকশনের জন্য ডাকে, আমরা যাব, নাহলে আমাদের উই হ্যাভ নাথিং টু ডু উইথ দেম। এই কথাটাই যে মাইকেল শুয়ার nonintervention.com, আমি মাঝে মাঝে পাঠাই না আপনাদের, এই লোকটা কিন্তু এই কথাটাই বলতেছে যে সমস্ত, যদিও সে স্ট্রং ন্যাশনালিস্ট, কিন্তু বলতেছে সমস্ত সমস্যা একখান থেকে, ইন্টারভেনশন থেকে আসলে। আমরা যদি নাক গলাতে না যেতাম আমাদের এত শত্রু হইতো না, হুইচ ইজ ট্রু। এবং এটা কিন্তু একটা রিয়েকশন। এই রিয়েকশনটা প্রত্যেকের চিন্তা করা উচিত যে যত রাষ্ট্রযন্ত্র আছে, যে আমরা যদি সত্যিই এক্সট্রিমিজমকে রুট আউট করতে চাই, ওই অ্যাকশনটা আমরা নিব না যেটা দিয়ে এই রিয়েকশনটা আসবে। হ্যাঁ, এখন আমি এটার জন্য বলতেছি না যে আপনি ক্রাইমের এগেনস্টে শক্ত হবেন না, সেটা কিন্তু বলতেছি না। তার পেছনের কিছু কথা আছে। সৈয়দ কুতুবের যেটা, নাসের ছিল কি লেফটিস্ট, রাশিয়ান কমিউনিস্ট, সোশ্যালিস্ট, যাই বলেন, সে এখন তাকে অহেতুক অনেক ইম্পর্টেন্স দিয়ে তার উপরে এমনভাবে ক্ল্যাম্পডাউন করলো। আস্তে আস্তে তার লেখাগুলো দেখেন, আপনি যদি তার সম্বন্ধে পড়াশোনা করেন, আপনি দেখবেন শুরুর লেখা শেষের লেখার ভিতরে আকাশ পাতাল তফাৎ। সেম উইথ আনোয়ার আলী। আপনি তার ইগুলা শোনেন, লেকচারগুলা প্রথম দিকে আর পরের দিকে দেখবেন আকাশ পাতাল। সেদিন আমি ওই লেকচারগুলো আমি আগে শুনি নাই, ওই সিএনএন এর ডকুমেন্টারিতে বললো যেটা, সেটা ঢালাভাবে বলছে, মানে সব আমেরিকানকে হত্যা করতে হবে, একদম ঢালাভাবে, কোনো নির্বিচারে। তো এখন এই জিনিসটা তার ছিল না আগে স্ট্যান্ড। তার দেখা গেল সেপ্টেম্বর 11 পরে সে মসজিদে কি বলছে, সে সাংবাদিকদের কি বলছে, এটা ইসলামের কোনো মেথোডোলজি হতে পারে না, ইসলাম কখনো এটা এন্ডোর্স করে না। সে একই মানুষ 3-4 বছরের মাথায় কি বলতেছে, তার মানে তাকে ওইরকম একটা জায়গায় ফেলা হয়েছে। এটা খেয়াল করার ব্যাপার আছে। এখন কেউ চাইতেই পারে, যে ইচ্ছা করেও চাইতে পারে যে এক্সট্রিমিস্ট তৈরি হোক, সো দ্যাট আমরা গদিতে থাকতে পারি, আমরা ওদের সুতা দিয়া দেশে ডিক্টেটরশিপ চালাইতে পারি। এটা হলো আরেকটা ব্যাপার। কিন্তু সত্যি যদি কেউ না চায়, সত্যি যদি তার দেশে শান্তি চায় কেউ, ওয়ালাইকুম আসসালাম, তার উচিত ওরকম অ্যাকশন না নেওয়া, যাতে ওরকম রিয়েকশন হয়। তো এখানে বলতেছেন রিয়েকশন occurred. The Muslim societies were filled with many laws, systems and interactions that were the antithesis of the religion and contradicted the values of society. Antithesis বুঝেন তো, জাস্ট উল্টা জিনিসটা যেটা আর কি। যেমন ধরেন কুফর এবং
তাওহীদ হচ্ছে অ্যান্টিথেসিস, বা শিরক এবং তাওহীদ অ্যান্টিথেসিস একটা আরেকটা। সেটা বলতেছেন যে মুসলিম সোসাইটিতে আল্লাহ যা চান, ইসলাম যা চায়, রসুল যা চান, কোরআন যা চায়, তার বিরুদ্ধ জিনিস দিয়ে ভর্তি ছিল। এবং this led to a reaction by some of the members of that society to counter what was occurring. তো যখন এটা তো কিন্তু এক স্টেজে থাকে না, আপনি বাড়তে দিলে বাড়তেই থাকবে। আপনার ইজিপ্টের ধরেন 70s, মানে 70s আরো পরের, মানে এই ট্রেন্ডটা, এখনকার যে ট্রেন্ডটা, এটা আসার আগে ইজিপ্ট ছিল আপনার মিডল ইস্টের ব্যাংকক আর কি। এখন সেটা একটা রিয়েকশন আছে ন্যাচারালি একটা মুসলিম ফ্যামিলির। আপনি যদি চিন্তা করেন যে ইজিপ্টের পানের দোকানদারও কিন্তু 2-3 পারা আপনারে শোনায় দিবে, মানে কোরআনের এত চর্চা ইজিপ্টে। পানের দোকানদার দেখবেন আমাদের বেস্ট অফ দ্য বেস্ট ইমামদের চেয়ে সুন্দর গলায় আপনারা 2-3 পারা শোনায় দিবে, তার মুখস্থ আছে। সেরকম একটা সোসাইটিতে আপনি বাড়িতে বাড়িতে কোথায় নিয়ে গেছেন যে ইট বিকেম ব্যাংকক ফর দ্য পিপল অফ মিডল ইস্ট আর কি, রিচ যারা, তাদের জন্য। ওয়ালাইকুম। এইটা একটা রিয়েকশন আছে। এই সময় তো আপনি মানুষের মনের কি, এইটা আপনার গণতন্ত্রের ল্যাঙ্গুয়েজে আপনার মানুষের মনে কি লাগতেছে এটা কিন্তু আপনি বিচার করেন না। মানুষের মনে কি, হ্যাঁ এখন আমাদের দেশে যেটি চলতেছে এটা কিন্তু মানুষের মনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষের মনে এখন লাগে না, কিন্তু আজ থেকে 30 বছর আগে লাগছে না, লাগছে না, এখন আর লাগে না। এখন এটা অন্য পথে আসছে, মানে টপ ডাউন না হয়ে এখন তো বটম আপ হইতেছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা। ইজিপ্টের যে কথা আমি বলতেছি সেটা কিন্তু টপ ডাউন, শাসকরা বা রাষ্ট্রযন্ত্রে যারা আছে বা ইনফ্লুয়েন্সিয়াল যারা, পয়সা যাদের আছে, তারা এসে ক্যাবারে, তারপরে আপনার বেলে ডান্স, তারপরে যা যা ভাইসেস, হোটেল টোটেল রিসোর্ট খুইলা দিয়েছে। আর আমাদের দেশের চেঞ্জটা কিন্তু খুব মারাত্মক চেঞ্জ হচ্ছে, এতে কিন্তু বটম আপ হচ্ছে। রুট লেভেলের মানুষই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাদের কাছে কিন্তু অশ্লীলতা না, বিবাহ বহির্ভূত সম্পর্ক আর পাপ না, বিবাহ বহির্ভূত সন্তান আর এখন সমস্যা না। আমি বলছি বাই দ্য ভার্চু অফ গার্মেন্টস এন্ড লোয়েস্ট স্ট্রাটা, যেটা দেশের যেগুলা লোয়েস্ট স্ট্রাটা, তারাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মারাত্মক কথা। কিন্তু ইজিপ্টেরটা কিন্তু অত মারাত্মক না, কিন্তু এটা টপ ডাউন ছিল, উপর থেকে দিয়ে দিচ্ছে, মানুষ নেয় না এটাকে। আর আপনার গত এই 91 থেকে প্রথম ডিশ খুললো, 91 থেকে এখন কত 2017, এই সময়ের ভিতরে কিন্তু আপনার সফটওয়্যার, রুট লেভেলের সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে। পিপল ডোন্ট মাইন্ড এখন, কিন্তু মানুষ কিন্তু আর কিছু খারাপ মনে করতেছে না, বরং মানুষ সেটা চাচ্ছে। খুবই খারাপ খবর এটা। ওইটা কিন্তু সমাজের একটা উপরের জায়গাতে শেষ, উপরের জায়গাতে এসে রুট লেভেলটা ঠিক ছিল। আপনার এখন যেটা হচ্ছে এটা রুট লেভেল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। এটা আর সহজে ঠিক হওয়ার আমি কোনো রাস্তা দেখি না। আল্লাহ চাইলে এটা অন্য জিনিস। যাই হোক, এরপরে বলতেছেন বি, বলতেছেন সাইকোলজিক্যাল রুট, মানে কোন অবস্থাতে রিয়েকশনটা তৈরি হইল বা এটা বলতে গিয়ে। বি বলতেছেন সাম অলসো হ্যাড এ সাইকোলজিক্যাল মেকআপ দ্যাট মেড দেম conducive to extremism. This includes a lack of knowledge of the Sharia and greatly affected by the deeds that contradict the Sharia that they witness in their societies. দুইটা জিনিস বললেন, শরিয়া সম্বন্ধে নলেজ কম, রিয়েকশনটা তাই ডিসপ্রপোর্শনেট। শরিয়া সম্বন্ধে নলেজ থাকলে কিন্তু রিয়েকশনটা ডিসপ্রপোর্শনেট হইতো না। বুঝছেন তো কথাটা? তখন আপনি বুঝতেন যে এইটার জন্য শরিয়াতেই একটা আছে, বিধান আছে, কি করে এটাকে হ্যান্ডেল করবেন, এই অবস্থাটা কি করবেন। যেমন আমরা এখানে পড়ছি যে এখন খুব ডিফিকাল্ট হবে, ছেড়ে দিয়ে সব নিজের আহালের ভিতর চলে যাবেন, সেটা ডিফিকাল্ট হলে ফ্যামিলির ভিতর যাবেন, সেটা ডিফিকাল্ট হলে একা হয়ে যাবেন। এগুলো শরিয়া বলে দিচ্ছেন আপনাকে। এই জ্ঞানগুলি যদি থাকতো আপনার রিয়েকশনটা প্রপার হইতো। এই সময় এটা রিয়েকশন হবে, এই সময় এটা হবে, এই সময় এটা হবে। যেহেতু ওই জ্ঞানটা নাই, আপনার রিয়েকশনটা ইমপ্রপার হচ্ছে। আপনি ভাবতেছেন যে গিয়া সব ভাঙা ভাঙা ফালাই দিলে বোধহয় সব হয়ে গেল, কারো মাইরে ফেললে কিছু হয়ে গেল, কিন্তু শরিয়াতে এটা বলেনি, আপনি সেটা জানেন না, সেটা একটা কারণ। 9 নম্বর পয়েন্ট, আমরা কনক্লুশন পড়তেছি সবা, এই 600 পৃষ্ঠার বই প্রায় শেষে, কনক্লুশন পড়তেছি। 9 নম্বর পয়েন্ট বলতেছেন, understanding the nature of contemporary extremism is one of the greatest building blocks to find a remedy for the problem. প্রথমে আপনাকে বুঝতে হবে যে নেচারটা কি এক্সট্রিমিজম। যেমন আমি বললাম যে একটু এখানে বলছি যে হলি আর্টিজানের ঘটনা পরে তাদের সমস্যা কি, তাদের বিশ্বাসের সমস্যা। বিশ্বাসের সমস্যা না, বিশ্বাসের সমস্যা।
আকিদার সমস্যা, মানহাজের সমস্যা। এটা ডক্টর কারা? আলেমরা। এটা ডক্টর র্যাব পুলিশ না। র্যাব পুলিশ আপনি এটা ঠিক করতে পারবেন না। বিশ্বাস ডিটেক্টিং কোনো যন্ত্র নাই দুনিয়ায়। এখানে আপনার বসে আছেন, কার ভিতরে কি আছে আমি জানি? কেউ জানে, আল্লাহ জানেন শুধু। সুতরাং কি করতে হবে? ওইটার ডক্টর যারা যারা অনেক জ্ঞানী গুণী আলেম, তাদেরকে দিয়ে তাদেরকে বোঝাইতে হবে, জ্ঞানটা দিতে হবে যে তাদের ভুলটা কোথায়। কিন্তু আপনি পিটায় পাটায় এটা করতে পারবেন না। এই হিটলারের লেখা দেখলাম, এই জাস্ট মানে ওই পেজগুলোতে আসি আমি। এখন হিটলার বলছে যে কোন ডক্টরিনকে জোর করে সাপ্রেস করতে চাইলে এবং ওটার অল্টারনেটিভ একটা ভিউ যদি না দিতে পারেন যে ওয়াই দিস ইজ বেটার দেন দ্যাট, তাইলে যেটা হবে ওইটা প্রচন্ড রকম মাথা চালা দিবে এবং একদিন সেটা এস্টাবলিশ হয়ে যাবে ইন দ্য ল্যান্ড, যেটাকে আপনি সাপ্রেস করতে চাইছেন। যদি আপনি এই যে মার্কসিজমের এগেনস্টে বলতে গিয়ে বলছে সে যে মার্কসিজমের এগেনস্টে যখন লেখালেখি করছে যারা, তখন তার সময় তারা কিন্তু মার্কসিজমের অল্টারনেটিভ, জনগণের জন্য অল্টারনেটিভ একটা আইডিয়া দিতে পারে নাই, যে জন্য মার্কসিজম তখনকার ইউরোপে এত ডিপ্রুটেড হয়েছে। যাই বলছে সব থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। এখন আপনি আমি শুধু থিওরিটিক্যালি যদি বলি না এক্সট্রিমিজম ভালো না, এটা না ওটা ওটা, এটা কিছু হবে না। কিন্তু এর অল্টারনেটিভটা আসলে কি, সত্যটা কি, হাউ ইট ওয়ার্কস, এটা বোঝাইতে হবে তাদের। আর নাহলে পিটাপাটা এটা শেষ করতে পারবেন না আপনি। এটাই হিটলারের কথা। আমি দেখলাম খুব সত্যি কথা বলছি, যদিও সে সেটা নিজে থাকতে পারে না। সেটাতে সে শেষ পর্যন্ত কি করছে, শেষ পর্যন্ত সে তো সেটাই বল প্রয়োগ করেই করতে চাইছে। কিন্তু একটা সময় তার এইটা ভালো ছিল, সে বুঝতেছে, সে মার্কসিজমের কথা বলতে গিয়ে বলতেছে, একজন লেখকের কথা বলছে যে উনি মার্কসিজমের অনেক লেখালেখি করছেন, কিন্তু এটা ধোপে টিকে নেই কেন, উনি কি এর চেয়ে বেটার কি অফার করবেন এটা উনি দেখাতে পারেননি। একই কথা এখন আপনি আল্লাহ বিরুদ্ধ কাজ চলতেছে পুরা মুসলিম ওয়ার্ল্ডে, আপনি এক্সট্রিমিস্টদের এগেইনস্টে কথা বলতেছেন, তাদেরকে ধরেন সমালোচনা করতেছেন, কিন্তু আপনি যদি প্রপারলি দেখাইতে না পারেন হোয়াট ইজ দ্য মানে অল্টারনেটিভ এবং বেটার, ওয়াই ইট ইজ বেটার, ওয়াই ইট ইজ ওয়ার্কেবল, তাইলে কিন্তু তাদেরকে আপনি বোঝায় এইভাবে বুঝায় শেষ করতে পারবেন না, যে জন্য পারতেছেন না, তাই না ব্যাপারটা? তো যাই হোক, এখানে বলতেছেন আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার, নেচারটা বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি রেমেডি করতে পারবেন, নাইলে পারবেন না। তা নেচার না বুঝে আপনি পিড়ায় পুটায় পারবেন না, আপনি মাইরে সাফ করে দিয়ে পারবেন না। তাইলে তো দুনিয়াতে মানুষ খুন করে স্ট্যালিন তো মানে, বা যারা ওই সময়কার ছিল ট্রটস্কি, তারপরে স্ট্যালিন, তারপর তারা এখন পৃথিবীর মানে সম্রাট হয়ে যাওয়ার কথা, মানুষ মারে যদি হইতে পারত, মানে লক্ষ মানে মিলিয়ন্সের ঘরে মারছে তারা মানুষ, কিন্তু তারপরে তাদের দেশ কিন্তু উল্টেই গেছে, এমন ভাবে উল্টাইছে, ইউনিভার্সাল ভাবে উল্টাইছে, আর কোনোদিন জিরো বলতে পারে। তার মানে মানুষ মাইরা হবে না, এটা এখনকার শাসকদের বোঝা উচিত। সারা দুনিয়ায় যেখানে যেখানে এক্সট্রিমিজমকে যারা ফাইট করতেছে তাদের বোঝা উচিত যে মাইরা হবে না। এটার অসুখটা কোথায় দেখতে হবে? অসুখটা হচ্ছে এদের জ্ঞান নাই। প্রথম কথাই হচ্ছে মানে ওইটাতে বলছে, একটা ডকুমেন্টারি দেখলাম আইসিস এর উপরে, আইএসআইএস এর উপরে ইসের করা, ওই পিবিএস এর করা, ওইখানে তারা আলেমদেরই নিচ্ছে যে, এবং একজন আইএস এর যোদ্ধার কথা বলছে যে আমরা দিন অত বুঝি না, আমরা থাকছি কাফের দেশে, ইউরোপে থাকছি, আমরা দিন শিখি নাই, বাট উই আর জাস্ট ট্রাইং টু ফলো অর্ডার্স। তার মানে কি মেইন, এরাও বলতেছে আলেমরাও বলতেছে যে মেইন রুট হচ্ছে এরা দিন জানে না। সে দিন জানে না যদি এটার অ্যাপ্রোচ কি হইতে হবে, দিন জানাইতে হবে তাদেরকে। যাই হোক, তো বলতেছে যে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। The most noble aspect of the nature of extremism in the lives of contemporary Muslims are as follows. The problem is a reaction to a situation that is not proper, regardless of whether it is wrong in reality or simply wrong in the conception of the extremist. একটা এক্সট্রিমিস্ট ভাবতেছে যে সিচুয়েশনটা ঠিক না, এটা দুইভাবে হইতে পারে, আসলেও ঠিক না হইতে পারে, একটা হতে পারে সে ভুল করে মনে করতেছে ঠিক না, সেটাও কিন্তু হয়। আসলে ঠিক না, ভুল করে মনে করতেছে ঠিক না। সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, এভারেজ মসজিদে নামাজ পড়া আসলে ঠিক না, অথবা সে ভুল করে মনে করতেছে ঠিক না। দেয়ার মে বি ওয়ান অর টু মসজিদ, অথবা ধরেন ফিউ মসজিদ, অথবা ফিউ হান্ড্রেডস ইন বাংলাদেশ, যেখানে আসলে নামাজ পড়া ঠিক না, তাই না? শাহজালালের দরগার উপরে মসজিদ, নামাজ পড়া ঠিক না, আমরা বলবো ঠিক না। শাহপরানের দরগার উপরে মসজিদ, আমি বলবো ঠিক না, সবাই বলবে ঠিক না, যে যার নলেজ আছে। কিন্তু হোয়াট এভার দ্য রেস্ট অফ দ্য মসজিদ, তারা তো বলবে নবীনগর মসজিদেও নামাজ পড়া ঠিক না, এটা ভুল করে বলতেছে। তাহলে কখনো ঠিক করে বলতে পারে, কখনো ভুল করে বলতে পারে, এটা বোঝার ব্যাপার আছে। তার যে রিয়েকশনটা হচ্ছে এটা কখনো সত্যি
ইসের উপরে হইতে পারে, কখনো মিথ্যা ইসের উপর হইতে পারে। While the extremist himself is to be held responsible because he is like a fertile piece of land ready for extremism. আচ্ছা, এখন বলতেছেন যে দুইটাই হইতে পারে, আর সে তো একদম রেডি ফর এক্সট্রিমিজম, মানে সে হচ্ছে একটা জমি যেতে কোনো ফসল কোনোদিন ফলানো হয় নাই, রেডি ফর, মানে যে ফসল যা পুঁতবেন সেই অনুযায়ী তার বাইরে হবে, বুঝছেন না? এখন পুঁততেছেন, সত্যিটা পুঁততে পারার আগে যদি ওইটা খারাপটা পোতা হয়ে যায় তাহলে সেটাই বাইরে হবে সেক্ষেত্রে। এবং এটা আল্লাহ তাআলা ইয়াং মানুষের নেচারে দিয়ে দিচ্ছেন, তাদের ভিতরে একটা জিনিস এজিটেট করে ফার্স্ট, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস। যেজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সাহাবীরা ছিলেন ইয়াং, তারা আপনি দেখবেন বুড়া মানুষের কিন্তু কথা শোনানো মুশকিল, বুড়া মানুষের দিনের কথা শোনানো মুশকিল। আচ্ছা ঠিক আছে, শুনে না বলবে ঠিক আছে বাপ দাদার আমল থেকে এরকম করতেছি, আমাদের আর জীবন কয়দিন আছে, চলে যাক, এটা হলো কনক্লুশন। কিন্তু আপনি যত হালাকা করছেন, বুড়া মানুষ কয়টা চেঞ্জ হচ্ছে আপনি দেখেন, কিন্তু ইয়াং মানুষ দেখবেন 2-3টা হালাকার পরে বুকে হাত রেখে নামাজ পড়তেছে বা ঝগড়া লাগাইছে বাড়ি গিয়ে। এইটা যেমন একটা পজিটিভ জিনিস, এট দ্য সেম টাইম আনফরচুনেটলি ইট ইজ অলসো দ্য নেগেটিভ থিং। এই জন্য পর্নোগ্রাফি বলেন, কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, অথবা আইএস বলেন, এইগুলার ফার্টাইল গ্রাউন্ড হচ্ছে আনফরচুনেটলি ইয়াং মানুষই। এই জন্য খাওয়ারিজদের ইসে 53টা ইসের ভিতরে 1 নম্বর 2 নম্বরে আসছে, 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বরে আসছে যে দে আর ইয়াং। খাওয়ারিজ কারা হবে, মানে সমষ্টিটা কারা হবে, দে আর ইয়াং পিপল। আপনি নিজে বুঝেন না, আপনি দিয়ে বুঝেন যে আপনার যে লেকচারটা 5 বছর আগে খুব ভালো লাগতো, এখন হয়তো একটু কম ভালো লাগতেছে, জোশটা একটু কমে আসছে আপনার, মানে আগে বুঝছেন না? এটা স্বাভাবিক। এই ইয়াংদের এই এনার্জিটা হার্নেস করাটা অত্যন্ত দরকার, এটাকে চ্যানেলাইজ করাটা। আমি আসলে অনেক সময় ওই নদীর ফ্লোর সাথে তুলনা করি, যে নদীর ফ্লো আপনি যেটা বাদ দিয়ে দেন তাহলে স্টেল ওয়াটার হয়ে যাবে, এটা আনক্লিন স্টেল ওয়াটার হবে, আনক্লিন হবে, অপরিচ্ছন্ন এবং মানে গন্ধযুক্ত পানি হবে, এবং সে অন্য পথ খুঁজবে, চোরা পথ খুঁজবে যাওয়ার জন্য। এটার ফ্লোটাকে সুন্দর রাখাটা আলেমদের দায়িত্ব, প্রাথমিকভাবে আলেমদের দায়িত্ব, তারপর শাসকদের দায়িত্ব, যে এই এনার্জিটা সুপথে যাবে, সুপথে যাবে। কিন্তু অধিকাংশ শাসক দেখবেন, দুনিয়ার শাসকরা কি চায়, যে এটা কুপথে যাক কিন্তু আমার কাছে প্রধানত থাকুক, টেমড থাকুক। আমি সিনেমা দেখাই, আমি নাটক দেখাই, আমি পর্নোগ্রাফি দেখাই, আমি খেলা অ্যারেঞ্জ করি, একটার পর একটা টুর্নামেন্ট। ইয়াং এর কোনো সময় নেই দুনিয়া নিয়ে চিন্তা করবে। কিন্তু এটা একটা খারাপ পথ, এটা ভালো পথে হইতে পারতো না, যে আমি তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিই, আমি তাদেরকে এক্সপেরিমেন্টের ব্যবস্থা করে দিই, আমি তাদেরকে কাজের ব্যবস্থা করে দিই, মানে উল্টা সাইডটা, নদীর স্বাভাবিক ফ্লো যেটা, আমি তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করে দিই, বুঝছেন না, তাড়াতাড়ি সংসার করুক তারা, ইত্যাদি ইত্যাদি করতে পারতো। আইডিয়ালি আমি বলতেছি উল্টাটা করতে পারতো। কিছুটা হলো সৌদি আরব করে, যেমন সৌদি আরবের এটা ওয়েলফেয়ার জানেন তো, এডুকেশন সিস্টেমটা, মানে যে কোনো ছাত্র পড়লে পয়সা পায়, মানে এটাকে বানানো হয়েছে এরকম। তারপরে পোলাপান পাওয়া যায় না পড়ার জন্য, সেটা অন্য কথা, পড়লেই পয়সা, পড়লেই পয়সা, পড়লেই গাড়ির লোন, মানে দূরে যাবে অনেকে, আমার তো দূরে, বাড়ির দূরে, গাড়ি ঠিক আছে, পানির চেয়ে তো সস্তা পেট্রোল, এটা তো জানেনি, 45 হালালা আপনার অকটেন, আর পানি হলো 1 লিটার হলো 1 রিয়াল, মানে অর্ধেক পানির দামের অর্ধেক দাম আর কি তেলের দাম। চেষ্টা করতেছে, তার বিয়ে শাদী তো কোনো ব্যাপারই না, মানে বিয়ের ওয়েলফেয়ার এত বিয়ে বা ঘর করবেন, বাসা বানাবেন, এগুলো আছে। এগুলো ছিল ওয়ে টু হার্নেস বা চ্যানেলাইজ, মানে ইয়ুথ যেটাকে বলি আমরা, তারুণ্য বা যৌবনের ইটা। আপনি সেখানে দিতেছেন সব উল্টা জিনিসগুলা, ফেন্সিডিল, কথার কথা, মানে আপনি দিতেছেন, মানে আপনার সমাজ দিতেছে, বা একটা পলিসির পার্ট কিনা আমি জানি না, না হইলেও তো এফেক্টিভলি তাই হচ্ছে। ইয়াবা, ফেন্সিডিল, 40 চ্যানেলের ডিশ, পর্নোগ্রাফির যত্রতত্র, কে জানি বলছিল, তার না হালিম বলছিল। এরপরে আসলে কি আন্দোলন হয়েছে নাকি, এটা বন্ধের এগেন্স্টে নাকি আন্দোলন হয়েছে না? পর্নোগ্রাফি বন্ধ করবে বলুন না, তার না হালিম এটা এগেন্স্টে মানুষের আন্দোলন করছে, প্রেস ক্লাবের সামনে নাকি দাঁড়াইছে কি শুনলাম, আমি জানি না, এটা জোক না, আন্দোলন হয়েছে না, পর্নোগ্রাফির পক্ষে আন্দোলন হচ্ছে 90% মুসলমানের দেশে। অথচ এইটাই বলতেছি যে ইয়াং মানুষের এনার্জিটাকে স্টেল ওয়াটার, নর্দমায় যেতে না গিয়ে এটা উচিত ছিল সমুদ্রে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, যেটা ক্লিন এবং ন্যাচারাল, যেটা সেটা করে দেওয়া। তারপরে বলতেছেন
From a time aspect, the problem can be studied from two perspectives. Time theke jodi dharen, the individual perspective in general, this is a temporary state that ends up in either following the sunnah or taking moderate approach, or in heresies and harshness. বলতেছেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা কিন্তু হয়তো সবাই একটা ফেজের ভিতরে যাই। না, আমি তো বলছি জাসদপন্থী ছাত্রলীগের ঢাকা কলেজে যখন ছিলাম আমি ওটার সাপোর্টার কর্মী ছিলাম। এটা হচ্ছে একটা ফেজ, এটা কয়দিন পরেই ক্লিয়ার হয়ে যাবে, একটু জ্ঞান একটু এসে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু কেউ তো এখনো জাসদ করতেছে, আমার জেনারেশন করতেছে না। সে ওইটারে এমন ভাবে নিচ্ছে যে ওইটার থেকে সে জীবন চালাচ্ছে, ওইটার এইগুলাকে এখনো থেকে মাথায় ধরে রাখছে। এটা একটা এক্সাম্পল দিলাম জাস্ট বোঝার জন্য যে ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি একসময় হয়তো সুন্নাহ বুঝবেন, বুঝে চেঞ্জ হয়ে যাবেন, আর নাইলে আপনি হার্শনেস অথবা সেই বিদাত গুলোতে যাবেন বা ভুল পথে যাবেন। 2 নম্বর হচ্ছে এটা হলো ইন্ডিভিজুয়াল বললেন। গ্রুপ এবং অর্গানাইজেশন কথা বললেন, পার্সপেক্টিভ or existence of extremism in the nation. This is an ever-present problem, as no era has been free of all forms of extremism. গ্রুপ যখন বুঝবেন, সমষ্টিগত যখন বলবেন, কোন যুগ পাবো না আমরা যেখানে সকল প্রকারের এক্সট্রিমিজম থেকে মুক্ত ছিল সমাজ, এটা পাবো না। আমরা দেখব কোন না কোন ফর্মের এক্সট্রিমিজম ছিলই, কোন না কোন পকেটে ছিল বা কোন কোন জায়গায় ছিল। However, the problem becomes smaller. The problem becomes smaller or larger depending on the factors and causes that lead to it. ধরেন এই যে মিশরের কথা আমি বলি, মিশরে যখন সোশ্যালিজম আসলো, মানে রাশিয়ানদের এসে করতে চাইলো, সেটাও কিন্তু একটা ডেফিনিট ফর্ম অফ অ্যাওয়ে ফ্রম দ্য নর্মস, তাই না? যা হওয়া উচিত তার বাইরের জিনিস না। এইরকম যদি আমরা ধরি তাহলে দেখবো যে ডিপেন্ডিং অন কি পর্যায়ে, যেমন কামাল আতাতুর্কের সময়টা ছিল একদম টোটালি সবাই মাইরে ফেলো, যে দাঁড়িয়ে রাখবে তারা মাইরে ফেলো, যে মানে জিরো টলারেন্স আর কি, সোজা কথা ইসলামের এগেইনস্ট একটা পয়েন্টে। আমি উল্টাটা বলতেছি, মানে শুধু যে কোনো ফর্মের এক্সট্রিমিজমই বলতেছি। এটা টাইম টু টাইম ভ্যারি করছে, প্লেস টু প্লেস ভ্যারি করছে, কিন্তু এটা ছিল কোন না কোন ফর্মে ছিল। আচ্ছা, দ্য এক্সট্রিমিজম প্রবলেম ইজ মাল্টি ডাইমেনশনাল। আটটা পয়েন্টে যাচ্ছেন, এইটার আন্ডারে, 9th পয়েন্টের আন্ডারে, 9th ইসের আন্ডারে কনক্লুশন। মাল্টি ডাইমেনশনাল, it is a religious Sharia problem, it is a political problem, it is a social problem, it is also a problem related to security and safety. Islam is a comprehensive religion. Therefore, to understand these problems as being one related to security alone will lead to a serious gap in one's understanding. Multifaceted বা অনেক কিছু আছে এটার ভিতরে, মাল্টি ডাইমেনশনাল। আপনি শুধু সিকিউরিটি দিয়ে, যেটা বললাম যে আপনি শুধু সেফটি সিকিউরিটি দিয়ে এটাকে মিট করতে চাইতেছেন, এটা ঠিক না। প্রথমে দেখতে হবে যে এটা এই ধরনের হওয়ার কারণ কি। আমি আগেই বলছি যে প্রত্যেকটা এক্সট্রিমিজম হচ্ছে, মানে এই যে এক্সট্রিমিজম আমরা কথা বলতেছি সেটা হচ্ছে কি একটা রিয়েকশন ইউজুয়ালি। সেই রিয়েকশনটার কারণ কি? যেমন ধরেন ইজিপ্টের যেগুলো হয়েছে সেগুলো পেছনে একটা কারণ হচ্ছে যে জবলেসনেস, বেকার, বিরাট জনসংখ্যা বেকার, এবং দুইটা বড় ক্লাস হয়ে যাচ্ছে, একটা অত্যন্ত পয়সাওয়ালা আর একটা একদম রাস্তায় থাকতেছে, লিটারালি রাস্তায়। সকল মুসলিম দেশগুলোর কিন্তু স্টোরি মোটামুটি এরকমই। ইন্দোনেশিয়া আমি দেখছি যে দেয়ার আর পিপল যারা এক রাত্রে নাইট ক্লাবে গিয়ে হয়তো $1000 করতেছে, ওয়ারেজ জাকার্তার রেড লাইট ডিস্ট্রিক্টে মাত্র $3 একটা মেয়ে সারা রাতের জন্য বিক্রি হচ্ছে। আপনি তফাৎটা দেখেন। এগুলো কিন্তু রিয়েকশন আছে। এটা কি আপনার সোশিও ইকোনমিক মানে ডিসক্রিমিনেশন বলেন বা ডিফারেন্স বলেন, সেটার একটা রিয়েকশন, সেখান থেকে একটা রিয়েকশন আসবে। এটাও কাউকে এক্সট্রিমিজমে নিয়ে যেতে পারে, কমিউনিস্ট হতে পারে, সে ইসলামিস্ট হতে পারে, দুই দিকেই সে হয়তো একটা ইস্যু চলে গেল। এগুলো বুঝতে হবে যে মাল্টি ডাইমেনশনাল ব্যাপার আছে। সত্যি যদি আপনি এটাকে অ্যাড্রেস করতে চান, আর আপনি যদি চান যে এটা থাক, এটা যত থাকবে আমার তত শাসন করতে সুবিধা, এটা অন্য জিনিস। সত্যি যদি আপনি ওয়েলফেয়ার কনসেপ্ট এটার রুটে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু এত জিনিস নিয়ে চিন্তা করার আছে যে এটা কেন হয়েছে, বুঝছেন না? মানে ঢাকা শহরে কিন্তু পকেটস আছে না, একটা জোন একটু চিন্তার ব্যাপার আছে।
যে এইখানের মানুষগুলো কেন, এখানে একটা আর্থসামাজিক ব্যাপারও আছে, কিন্তু আর্থসামাজিক ব্যাপার আছে যে এইরকম আর্থসামাজিক আপনি প্রোফাইলিং যখন করেন, হয়তো সব ক্ষেত্রে সত্যি না, কিন্তু আপনি প্রোফাইলিং যখন করেন তখন দেখবেন যে এই আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো এই জায়গায় বেশি থাকে এবং তাদের ভিতর থেকে এই জিনিস আসে। এরকম হয় না? আপনার ধরুন কবিদের ব্যাপারে একটা প্রোফাইলিং আছে নর্মালি, যে কবিরা আপনার অসুখী এবং দরিদ্র ক্লাস থেকে বেশি আসে। তার কারণ কি? মানে তার জীবনের কষ্টগুলো তাকে হিট করে, তার ভেতরে নাড়া দেয় এবং সে একটা রিয়াকশন হিসাবে কিন্তু লিখতে শুরু করে বা ভাবতে শুরু করে বলতে পারেন। এক্সেপশন কি? রবীন্দ্রনাথের মানুষ, রবীন্দ্রনাথের মতো মানুষ একটা এক্সেপশন। রবীন্দ্রনাথ কিন্তু এই রেসপেক্টে এক্সেপশনাল একজন মানুষ ধরায়, কারণ তার কবিতাগুলো সুখের ভিতর থেকে বাইরে আসছে, কিন্তু সাধারণত কবিতাগুলো কষ্টের ভিতর থেকে বাইরে হবে, দুঃখের ভিতর থেকে বাইরে হবে, বিষের ভিতরে বাইরে হবে। যাই হোক, রবীন্দ্রনাথের অন্য দুঃখ ছিল, সেটা অন্য জিনিস। তো এখন এই সবকটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে যদি আপনি রিয়েলি এক্সট্রিমিজমকে মিট করতে চান, ইরাডিকেট করতে চান অথবা অ্যাড্রেস করতে চান। যদি আমি বলি ইরাডিকেট করার কথা না বলে অ্যাড্রেস করা বলি, সত্যি আপনি চাচ্ছেন যে জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন যে এই বাচ্চা ছেলেগুলোর কি হয়েছে যে তারা এরকম করতেছে, তখন আপনাকে এই সবকটা কনসিডার করতে হবে। ইজিপ্টের নিয়ে আমি অনেক বই পড়ছি, অনেক ডকুমেন্টারি দেখছি, অনেক বই পড়ছি। প্রত্যেকটা এসে দেখবেন আপনার এই বস্তিগুলোর কথা আছে। ইজিপ্টে কিন্তু মানে কায়রোতে মেগা মেগা আছে, মেগা কি বলে হাইপারগেটস যেটাকে বলে, মেগা বস্তি আছে, যেগুলো কিন্তু একদম মানে ব্রিডিং গ্রাউন্ড অফ এক্সট্রিমিজম বলতে পারেন না। ওইখানে যে সোশিও ইকোনমিক ইটা আছে এটা কিন্তু ম্যাটার করে। আমার দেশেও তাই, আমার দেশেও দেখবেন যে একটা মানে জেনারেল কথা বললে দেখবেন যে সোশিও ইকোনমিক ইস্যু থেকে একটা ইম্প্যাক্ট থাকবে তার উপর। সবার কথা আমি বলতেছি না, আর কারো এদিকে না থাকলে ওইদিকে আছে। মানে অসুখী কথাটা বললাম না, খালি পয়সা দিয়ে অসুখী বলি নাই, কিন্তু আমি ওই সময় দুইটা জিনিসই বলছি। পয়সা, বাপ মা ঘরে থাকে না, ছেলে মেয়ের খোঁজ নেয় না, ছেলে মেয়ে একলা থাকে, খেলার সাথী নাই, কথা বলার মানুষ নাই, এগুলো আসছে না হলি আর্টিজানের পরে, কিন্তু এগুলো সব আসছে। কারণ এরা তো মোরলেস দে রিপ্রেজেন্টেড দ্য এলিট যারা এখানে কাজ করছে। তারা কেন করবে? তাদের গুড রিজনস আছে। ওই যে বললাম অনেক কিছু এখানে আছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই 9th পয়েন্টের আন্ডারে। 9th পয়েন্টটা কি ছিল? আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ কন্টেম্পোরারি এক্সট্রিমিজম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিল্ডিং ব্লকস টু ফাইন্ড এ রেমেডি। আগে বুঝতে হবে কেন তারা এরকম করতেছে, কেন তারা এটাতে যাচ্ছে, তাইলে আপনি রেমেডি যেতে পারবেন। আপনি বুঝতে না চান, রেমেডিতে যেতে পারবেন না। 4 নম্বর হচ্ছে দ্য প্রবলেম ইজ এ ইউনিভার্সাল প্রবলেম। এভরি মুসলিম কান্ট্রি কমপ্লেন্স অফ ইট, লিভিং অ্যাসাইড দ্য কোয়েশ্চেন্স অফ হাউ সিনসিয়ার and truthful is the complaint. এই কমপ্লেনটা হচ্ছে সকল মুসলিম দেশে আছে, সকল মুসলিম দেশে কোনো না কোনো ফর্মে আপনি দেখবেন এই কমপ্লেনটা আছে যে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে বা একটা এক্সট্রিমিস্ট আছে, বা এটা এবার সৌদি আরবে আছে। খালি টাকা পয়সা দিয়ে আমি এটা বোঝাইতে পারবো না, তাহলে সৌদি আরবে থাকবে কেন? সৌদি আরবে আছে, টাকা পয়সা শুধু যদি ফ্যাক্টরি তো সৌদি আরবে থাকতো না, দেখ সৌদি আরবে আছে। আচ্ছা, তারপরে বলতেছেন ইট ইজ দ্য হোমোজেনিয়াস প্রোডাক্ট অফ এভরি কান্ট্রি and it is not something imported. এটা ইম্পোর্টেড মনে করার কোনো কারণ নেই, এটা হলো এই দেশের মতো করে এই দেশের একটা সমস্যা। আপনি যদি খালি টাকা বলেন, আমি বললাম যে বাংলাদেশের মানুষ গরিব এই জন্য সমস্যা, তাহলে সৌদি আরবে কেন হচ্ছে? বুঝছেন না? তাহলে নিজের মতো করে এই প্রবলেমটা আছে, ইম্পোর্টেড এক্সপোর্টেড এর ব্যাপার না এটা। আপনি কয়টা ইজিপ্সিয়ানে ছিলেন? বাংলাদেশের মানুষ হয়তো জানেও না যে ইজিপ্টে এই জিনিসগুলো ছিল এককালে, হয়তো জানেও না যে ইজিপ্টে ছিল। ওখান থেকে কেউ ওই তাকফির ওয়া হিজরার কেউ এখানে আইসা এখানে অফিস খুলে নেই বা এখানে প্রবলেম করে নেই। Indeed, it springs from within the contemporary Muslim society itself. এটা কন্টেম্পোরারি মুসলিম সোসাইটির ভিতর থেকে নিজের প্রবলেম যে ডাইমেনশন, জাকার্তার একটা বললাম আপনার ইন্দোনেশিয়া, হয়তো সেই ডাইমেনশন থেকে সেখানে একটা বাড়িতে পারে, আপনার এখানে 8টা ডাইমেনশন থেকে এখানে বাড়িতে পারে, নিজের ইস্যুতে বাইরে। 6 নম্বর হচ্ছে ইফ ওয়ান ইজ স্টাডিং দ্য পার্শিয়াল ডিড রিলেটেড এক্সট্রিমিজম। আমরা বলছিলাম কি 2 ধরনের এক্সট্রিমিজম আছে, একটা হচ্ছে ডিড রিলেটেড মানে কাজের, আরটা হচ্ছে বিশ্বাস রিলেটেড। বলছিলাম কাজ রিলেটেডটা বলছিলাম সহজ, বিশ্বাস রিলেটেডটা বলছিলাম কঠিন দূর করা। কাজ রিলেটেড আপনি মানে অনেক সময় 2টা চর্থাপড় মাইরও ঠিক করে দিতে পারেন, হয় না? কাজ রিলেটেড তা তো ভিতরে কোনো বিশ্বাসের রুট নাই, কাজটা কোনো একটা প্রয়োজনে করছে, সেটা প্রয়োজন শেষ, কাজও শেষ, হয় না? এটা একটা লোক চুরি করছে, তার অভাব ছিল,
সে এখন নিজেই গডফাদার, অনেক পয়সা আছে, এখন চুরি করে না সে, বুঝছেন না? কাজ রিলেটেড সমস্যা, বিশ্বাস রিলেটেড সমস্যা, সে মনে করছে এই কাজটা ঠিক, এবার এটি করা উচিত, তখন এটা আরো ডিপ রুটেড জিনিস, বুঝছেন না? If one is studying the partial deed-related extremism, it is a problem on an individual level. এটা ইন্ডিভিজুয়াল লেভেলের প্রবলেম। এটা তারা আপনি একটা ট্রিটমেন্ট দিলে হয়ে যেতে পারে, বা একটা ভালো কিছু করলেন, অভাব মিটাই দিলেন, তার অভাবে যখন চুরি করছে পয়সা দিয়ে দিলেন, অনেক ব্যবসা খুলে দিলেন, আর করবে না সে চুরি, হইতে পারে। However, if one is studying the comprehensive belief-related extremism, it is a problem on a group level. তখন দেখবেন যে এটা একটা গ্রুপ লেভেল, গ্রুপ অফ পিপল বিলিভ দিস ইজ ট্রু, অথবা এই আকীদা পোষণ করে বা এই পোষণ করে। যেমন আমরা দেখি একদিনে ঈদ করা গ্রুপ অফ পিপল হয়ে গেছে, এটা কিন্তু একটা বিলিফ রিলেটেড ব্যাপার হয়ে গেছে। একদিনে ঈদ করবে সৌদি আরবের সাথে, যদিও হয়তো এটা কেউ ইঞ্জিনিয়ার করছে, সেটা অন্য জিনিস, কিন্তু হয়ে গেছে, তা অস্বীকার করার উপায় নেই। 10 নম্বর পয়েন্ট আমরা পড়বো, আমরা কনক্লুশন পড়তেছি 600 পৃষ্ঠার এই বইয়ের নাম ছিল রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলিমদের জীবনে ধর্মীয় চরমপন্থা, আল গুলু ফিদ্দিন আরবি। এটা হচ্ছে একজনের মাস্টার্সের থিসিস, সেই জন্যই এত ডিটেল। তবে আমি দেখছি এটাতে আমরা যত সমস্যায় ভুগি, বিশেষ করে এই এক্সট্রিমিজম বা চরমপন্থা নিয়ে, তার কোনো কিছু উনি বাদ রাখেন নেই, মাশাআল্লাহ। মানে অনেক বড় একটা রেঞ্জ কভার করছেন। আমরা পরে শেষ যেদিন করবো বইটা আবার একটু রেঞ্জটা মনে করাই দিব, কি কি সাব টপিক আমরা পড়লাম সেটা আমরা দেখব। বায়াত থেকে শুরু করে আপনার কি বলে তাকলিদ থেকে শুরু করে, তারপরে ইস্তেহাদ, মানে কোনো কিছু বাদ দেন নেই। মানে যা কিছু নিয়ে এই বিদেশে থাকা, পশ্চিমা দেশে থাকার থেকে শুরু করে সবকিছুকে অ্যাড্রেস করছেন, মাশাআল্লাহ। 10 number point is in comparison with the amount of terrorism in the world and the amount of extremism among the religions and other movements in various countries, it is clear that the amount of extremism among Muslims has been greatly exaggerated, and due to the goals of the Western media has been given more than its appropriate share of attention and coverage. True. কিছু মানুষ মোটিভ নিয়ে এগুলাকে এমন ফুলায় ফাপায় দেখাইছে যে এক্সট্রিমিজম এবং মুসলিম একটা সিনোনিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অথচ ব্যাপারটা তা না। এটা একটু পড়াশোনা যারা করবেন তারাই দেখবেন। ওকলাহোমা বলেন অথবা বেলফাস্টের যে ঘটনাগুলো ঘটছে, আইআর এর মতো মানে রুথলেস এক্সট্রিমিস্ট গ্রুপ, মানে তাকফির ওয়া হিজরা এটাকে করতে পারবে না কিছুতেই, যেভাবে তারা যা করছে। আইআরএ একটা, তারপরে এই জাপানিজ রেড আর্মি একটা ছিল, তারপরে জার্মান ছিল বাদার মেনহফ একটা দল ছিল, এখনো তাদের জার্মান এমবেসিতে তাদের ছবি লাগানো আছে, ওয়ান্টেড বইলা আর কি। মারাত্মক রকমের রুথলেস গ্রুপ ছিল এরা। কিন্তু এইগুলাকে তো খ্রিস্টান বইলা কোনোদিন বলে না, এগুলোর সাথে খ্রিস্টানদেরকে আইডেন্টিফাই করে না কেউ বলে না যে খ্রিস্টান এক্সট্রিমিস্ট দল বলে না, কিন্তু মুসলিমদেরকে এক্সাজারেট করে উইথ মানে অভিষ্ট লক্ষ্য নিয়ে বা কিংবা দুরভিসন্ধিমূলক করে করছে। কিন্তু যেহেতু মিডিয়াগুলো তার হাতে, তারা সাকসেসফুল হয়েছে, অথবা অন্তত লাইট মাইন্ডেড মানুষের ভিতর সাকসেসফুল হয়েছে। যারা একটু পড়াশোনা করে, যাদের ডেপথ আছে, তারা এটা খায় না। আপনি দেখবেন আমেরিকাতে এটা প্রোটেস্ট করে মানুষে, তারা এটা খায় না। কিন্তু আবার আমাদের ভিতরে দেখবেন অস্বীকার করার একটা প্রবণতা আছে, না এটা করা উচিত না, যেটা সত্য সেটা স্বীকার করা উচিত। আমরা দেখবেন তাদের কাছে অ্যাপোলজিটিক হয়ে মানে না আমাদের এটা শান্তির ধর্ম, এটাতে মানে ছাড়পোকা মারাও নিষেধ, এরকম একটা ভাব মানে দেখাইতে চায়, সেটাও ঠিক না। যেটা সত্যি সেটা বলবো আমরা তো এই লেখাটা মুসলমানের লেখা এবং সেপ্টেম্বর 11-এর আগের লেখা। আমরা নিজেরা অ্যাকনোলেজ করি যে আমাদের সোসাইটিতে ডেভিয়েন্টস আছে, এক্সট্রিমিস্ট আছে, এক্সট্রিমিজম 1400 বছর ধরে আছে, এটা আমি পড়লাম মাত্র। কিন্তু তাই বলে তোমরা যেটা বলছো এটা ঠিক না, এই কথাটা আর কি। 11 নম্বর পয়েন্ট কটা পাচ্ছেন সময় কত? 37। আমি 45 পর্যন্ত এমনি যাই ইনশাল্লাহ। মানে প্রথম আজান পড়ার আগে শেষ করতে চাই আর কি। আজানের পরে এটা যদিও বাই না, এটা বেচা কেনা না, তারপরে এটা আজানের পরে আর যাওয়া উচিত। সেই জন্য আজানের বেশ আগে শেষ করতে চাই আমি, সো দ্যাট ইউ আর রেডি টু গো যেখানে যাইতে চান। 12:15 ইজ গুড, মানে 5 মিনিট এদিক সেদিক সমস্যা নাই। 11 নম্বর পয়েন্ট হচ্ছে রিভিউ অফ দ্য স্টেটমেন্ট অফ কন্টেম্পোরারি স্কলার্স কনসার্নিং এক্সট্রিমিজম
finds that their views are based on Sharia texts. A review of the statements of contemporary scholars concerning extremism নিয়ে contemporary scholar যারা তারা যখন স্টেটমেন্ট দেন, finds that their view are based on Sharia text. তাদের ভিউগুলা, তাদের মতামতগুলা শরিয়া টেক্সটের উপরে নির্ভর করে করা। স্কলার বলতে আমরা কাদের বোঝাই? ন্যাচারালি আমরা ওই মাকদিসিকে বোঝাইতেছি না, আমরা বোঝাইতেছি মেইন স্ট্রিম স্কলার যাদেরকে আমরা সবসময় মেইন স্ট্রিম বুঝে আসছি। এখন না, 100 বছর আগেও যাদেরকে মেইন স্ট্রিম বুঝছি, তাদের ধারাবাহিকতা যে স্কলার আছে তাদেরকে আমরা স্কলার বলতেছি। আমাদের এখানে যারা স্কলার আছেন, ধরেন আমাদের যে 4 জন আমাদের এখানে আসেন, তাদের ভিউটা দেখেন শরিয়া বেসড, এই সম্বন্ধে যে ভিউটা তাদের এক্সট্রিমিজম সম্বন্ধে। আবার সৌদি আরবে যারা আছেন তাদেরটাও দেখবেন যে শরিয়া বেসড ভিউটা তাদের। However, they make some mistakes when it comes to the practical application of those texts. দেখা যাবে যে অনেক সময় প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে গিয়ে তারা কোথাও ভুল করতেছেন বা ভুল করতে পারেন। একটা জিনিস আমি উদাহরণ দিই, যেমন ধরেন অনেক সময় আমাদের স্কলারদের দুনিয়া সম্বন্ধে জ্ঞানটা একটু, দুনিয়ার খারাপ জিনিস, দুনিয়া না, আমি ওটা একটু কারেক্ট করে বলি, দুনিয়ার খারাপ জিনিস সম্বন্ধে ভালো মানুষদের জ্ঞান কম থাকবে, সেইটা কখনো একটা প্রবলেম তৈরি করতে পারে। কয়দিন আগে যে আপনার যে গ্রুপে একটা মেল আসছিল না, যে ওই খাওয়ার জিনিস নিয়ে, আপনি দেখছেন ইসলামকের ফতোয়াটা কিন্তু খুব সিম্পলিফাইড ফতোয়া। তার কারণ এত সমস্যা যে আছে এটাও পসিবলি ওনারা জানেন না। অলমোস্ট এভরিথিং উইচ কামস ফ্রম ওয়েস্ট, এটা যে হারাম হওয়ার পসিবিলিটি খাওয়ার জিনিস, 60 to 90% এটা হয়তো ওনারা জানেন না। ওনারা তো চিন্তা করছেন একটা চকলেটের ভিতরে হোয়াট ইজ দেয়ার ইন চকলেট, বিস্কুটের ভিতরে সমস্যা কি? বিস্কুট তো বিস্কুটই, হ্যাঁ, কিন্তু 90% যে এবং কান্ট্রি টু কান্ট্রি যেটা ভ্যারি করে, এটা নিয়ে হয়তো তারা ওয়াকিবহাল না, যেটাকে আমি বলি। সুতরাং এখানে তাদেরকে কনসিয়াস করার, একই কথা এক্সট্রিমিজমের ব্যাপারে তাই আসবে। আমি এটা অন্য একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাইলাম যে শরিয়া সম্বন্ধে তার জ্ঞান আছে, কিন্তু অ্যাপ্লিকেশনে গিয়ে তারা কি করতেছেন, একটা আমেরিকান জিনিসকে একটা সৌদি আরবের জিনিসের মতো মনে করতেছেন। ব্যাপারটা তো তা না, ব্যাপারটা যেমন ইটালিয়ান, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ইটালিয়ান যেমন ধরেন বিস্কিট, কথার কথা, বিস্কিটটাকে আমরা নেই, আমি যে রাফ কথা বলতেছি আর কি। ইউকেতে ধরেন হয়তো 80% বিস্কুট হালাল হবে, বা 90% হয়তো ইউকেতে, বিকজ এখানে লার্জ মুসলিম পপুলেশন আছে এবং দে আর ভেরি ভোকাল, যারা আছে, যারা পাওয়ারফুলও আছে, তারা এমপি হয়ে গেছে না ওখানে। ইটালিতে হয়তো 90% বিস্কুটের ভিতরে লার্ড থাকবে বা হারাম জিনিস থাকবে। আমি ইটালি গেছি, আমি ওখানে কিছু খাইতে পারিনি, বাজার থেকে কিনে কিছু খাইতে পারিনি। আমেরিকাতে হয়তো 50% থাকবে, কিন্তু আমেরিকাটাকে 50% সেটা মুসলমান থাকার জন্য না, আবার ইসের জন্য না, এমনিতেই 50% ধরে। এই যে জিনিসটা, এটা শরিয়া জানলেও এটা জানার ব্যাপার আছে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল জিনিস, কিন্তু কোন দেশে কি চলতেছে কোথায়, এখানে হয়তো কোন স্কলার ভুল করতেও পারেন। বাট শরিয়া এবং ফিকের ভিতরে আমরা একটা তফাৎ করি সবসময়। শরিয়া হচ্ছে যে প্রিন্সিপাল গুলা, মেইন মূলনীতিগুলা, ফিক হচ্ছে এই পার্টিকুলার ফোনের বেলায় কোনটা অ্যাপ্লাইড হবে, এটা ফিক, বুঝছেন না? জেনারেল হচ্ছে ফোন ব্যবহার করা হালাল, এই পার্টিকুলার ফোনে চাইলেই ইউটিউব দেখা যায়, এখন নতুন করে চিন্তা করার ব্যাপার আছে, এটাকে হালাল বলবেন কি বলবেন, বুঝছেন না? শরিয়া সেম, ফিকটা চেঞ্জ হইতে পারে। স্টার্টিং 12 নম্বর পয়েন্ট, কনক্লুশনের 12 নম্বর পয়েন্ট, studying and analyzing the research done by secularists on extremism shows that their conception springs from their secularist belief. এক্সট্রিমিজম নিয়ে তারা যখন কথাবার্তা বলে, তারা যেভাবে এটাকে অ্যাড্রেস করে সেটা তাদের সেকুলার বিলিফ থেকে আসছে, সেকুলার বিলিফ থেকে আসছে। তারা আমি একটা ইন্টারভিউ শুনতেছিলাম সেপ্টেম্বরের পরে, বছরখানেক পরে, লস অ্যাঞ্জেলস এলাকার কোন একজন ইমাম, কালো একজন ইমাম, কোন ব্ল্যাক কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে ইমাম, ভুলে গেছি কোন এলাকার, নিউ ইয়র্ক, নিউ জার্সি হতে পারে, এবং আনোয়ার আল্লাহ রেডিওতে হচ্ছে ইন্টারভিউটা, এবং শ্রোতার আওয়াজ, সম্ভবত এনপিআর এর, ওই যে ন্যাশনাল পাবলিক রেডিও, যেটা ওদের ওই পাশে শ্রোতা আওয়াজ। তখন ওই শ্রোতা
বারবার বলতেছেন ফান্ডামেন্টালিস্ট এক্সট্রিমিস্ট কথাটা বলতেছেন। পরে বোঝা গেল উনি মানে তখন আনোয়ারকে এটা ক্লিয়ার করে দিলেন যে সেটাও মুসলিম, কিন্তু বাই দ্যাট হিজ মিনিং দ্যাট যারা নামাজ পড়ে তাদের আর কি। উনি নামাজ পড়েন না, উনি মুসলিম নাম, কিন্তু উনি নামাজ পড়েন না, উনি রোজা রাখেন না, উনি হজ করেন না, উনি জাকাত দেন না, উনি কিছুই প্র্যাকটিস করেন না, ওনার নাম মুসলিম। তো উনি নিজেকে বলতেছেন নর্মাল মুসলিম, আর যারা এটা করে সবাই বলতেছেন এক্সট্রিমিস্ট মুসলিম বা ফান্ডামেন্টালিস্ট বলতেছেন। এখন এটা তো ঠিক না, এটা ওনার সেকুলার, উনি যেহেতু নাস্তিক বা সেমি নাস্তিক বা অগনস্টিক বা নন প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং তো মুসলিম বলাই যায় না, সেটা আমাদের পরবর্তী জ্ঞান। ওনার কাছে নামাজ পড়া মানুষটাকে এক্সট্রিমিস্ট মনে হইতেছে, সেটা তো আর আমার কোনো হইতে পারে না, ইয়ার্ডস্টিক হইতে পারে না। যেমন আপনার র্যান্ড কর্পোরেশনের রিকমেন্ডেশন, অথবা ওই যে ওনার নাম কি, ড্যানিয়েল পাইপস, ওনার যে বইটা মিলিটেন্ট ইসলাম রিচেস আমেরিকা, একটা বই আমার কাছে আছে, যেখানে উনি বলছেন যে মডারেট মুসলিমদের ভয়েস গুলাকে প্রমিনেন্ট করে তোলা উচিত, তাদের ভয়েস গুলা যেন হার্ড হয়, তাদের লেখালেখি গুলা যেন হয়। উদাহরণে দুই জায়গাতেই মডারেট মুসলিম হিসেবে তসলিমা নাসরিনকে বলা হয়েছে। দুই আগ্রিবিতে তসলিমা নাসরিন হচ্ছেন মুসলিমদের মানে এভারেজ মুসলিমের আর কি ওনারা বলতে চাচ্ছেন, হুইচ ইজ রং। এই কথাটাই বলতেছেন যে যখন সেকুলারিস্টরা এক্সট্রিমিজম নিয়ে লেখেন বা কথা বলেন বা রিসার্চ করেন, তখন দেখা যায় যে তাদের ভিউগুলাই এখানে চলে আসে। এই যে বলতেছেন যে তসলিমা নাসরিনের মডারেট যদি ধরেন, তাহলে আমার আম্মা এক্সট্রিমিস্ট, তাই না? তসলিমা নাসরিন যদি আপনি এভারেজ মুসলিম ধরেন, আমার নানি, আমার দাদি, আমার আম্মা সবাই এক্সট্রিমিস্ট, কিন্তু আসলে কি তাই? আমার দাদি, আমার নানি, আমার আম্মা বা আমার আব্বা, আমার দাদা, এরা বেয়ারলি মুসলিম ছিলেন, ইন এ সেন্স যে তারা চালু ইসলাম ফলো করে গেছে। এক্সট্রিমিজম তো প্রশ্ন ওঠে না, তারা চালু ইসলাম ফলো করে গেছেন। দ্যাট হোয়াট দ্য ল্যান্ড সেজ, ল্যান্ড যেটা বলে, লোকে যেটা বলে সেটাই করে গেছেন। লোকে বলে সহবরাত খুব সহবরাত করে গেছেন, লোকে বলে ওই 40-এ 4 দিন করতে হবে, সেটা করে গেছেন। জানের বদলে জান সদকা, এটা করে গেছেন, বুঝছেন না? কোনো নলেজের ব্যাপার না এখানে। তো তসলিমা নাসরিনের যদি আমি স্ট্যান্ডার্ড ধরি, তাহলে আমার মাও এক্সট্রিমিস্ট, বুঝছেন না? আসেন তারপরে এখানে কি বলতেছেন, এই পয়েন্টে শেষ করে দিব ইনশাআল্লাহ। They view every request to apply the law of Allah, every call to the comprehensiveness of Islam and its application to every aspect of life as a type of extremism and radicalism. তাদের কাছে সবই এক্সট্রিমিজম। আমি যে শুদ্ধভাবে নামাজ পড়তে বলতেছি, এটা এক্সট্রিমিজম। আমি আমার মেয়েরে পর্দা করতে বলতেছি, এটা এক্সট্রিমিজম। মানে অল ফরজেস, যেটা আপনি ফরজের পরেরটা যেতেছেন, জাস্ট বেসিক 5টা পিলারের যেটা, এইটাও তাদের কাছে এক্সট্রিমিজম, বুঝছেন না? আমি একটা ইয়াং ছেলেটা বলতেছি বিয়ে করে, এটা এক্সট্রিমিজম। এখনই বিয়ে করার কি হয়েছে? আছে না? তাই তো, এখনই বিয়ে করার কি আছে? ওই যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা সিলেটের, উনি পারমিশন নেবেন, 18 বছরের ছেলেকে বিয়ে দিবেন উনি বলতেছে ওনার ওয়াইফ আর আমি, এছাড়া দুনিয়ার সবাই অপোজ করছে ওনাকে, সব দিনী ভাইরা সবাই অপোজ করছে। ওনার ওয়াইফ বুঝছে আর আমি বুঝি যে এটা কেন বলতেছেন। 18 বছরের একটা ইয়াং ছেলে, টেলিভিশন নাই, সিনেমা নাই, গান নাই, নাটক নাই, নাচ নাই, গার্লফ্রেন্ড নাই, কি আছে তার? তাহলে তাকে ওই যে বললাম, তারুণ্যকে চ্যানেলাইজ করে দিতে হবে, তার যে ন্যাচারাল ফ্লো হয় সেটার ফ্লো যেন হয় তার ন্যাচারাল। তো বলতেছেন যে তাদের কাছে যে কোনো আল্লাহর একদম বেসিক জিনিসগুলোর প্রতি ডাকাটাও তাদের কাছে এক্সট্রিমিজম। সুতরাং এটাও বোঝার ব্যাপার আছে আমাদের। আমরা যখন এক্সট্রিমিজম নিয়ে পড়াশোনা করব বা কথা বলবো, তখন আমরা মনে রাখবো যে সেকুলারিস্টদের এটাকে আমরা যেন ওইটা যেন আমরা মানে জাস্ট রিপিট না করি আর কি, প্যারোটিং যেটাকে বলে, তারা যেটা বলছে ওইটা যেন না বলি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যেটুকু শিখলাম, যা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের। এখান থেকে আমরা যেন কিছু নিয়ে যাই বাসায়, কিছু যেন জীবনে উপকারে আসে, সেরকম সবটুকুই যেন এখানে রেখে থুয়ে না যায় আর কি। সবসময় আমি বলি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।